শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী থেকে রেলপথে কম হলেও সড়ক পথে চাপ বেশি। মহাসড়কের কোনো কোনো পয়েন্টে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। শেষ দিনে জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোর বেশিরভাগ পশুর বিক্রি শেষ। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সেন্ট মার্টিনস ইস্যুতে বিএনপি নেতা ফখরুলের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর, বলেছেন ওবায়দুল কাদের। ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। এবার বিস্তারিত সংবাদ। ঈদযাত্রার শেষ দিনে ট্রেনের ঘরমুখ মানুষের চাপ কমলেও সড়কপথে রয়েছে প্রচুর ভিড়। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে বাস। বিপ্লব আহসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। ঈদযাত্রার শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা কমেছে রেলপথে। তবে উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যা কম হওয়ায় সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন ওই এলাকার যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখ থেকেই শুরু হয় টিকিট চেকিং। যাদের টিকিট নেই তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। অনলাইন টিকিট যাদের আছে তাদের ভেরিফাই করা হচ্ছে। আমাদের কাউন্টারে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, তো যারা আগে আসতেছে ওনারা কিছু স্ট্যান্ডিং টিকিট নিতে পারতেছে। ভিড় কম হওয়ায় স্বস্তির হাসি ঘরমুখ মানুষের মুখে। তবে স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাড়িতে সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। একটু কষ্ট হচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়ির সাথে ঈদ করার জন্য খুব ভালো লাগছে। আমি দাদার সাথে ঈদ করতে যাচ্ছি। টিকিট পাইছি কিন্তু টাকা বেশি নিতেছে, সিট নাই, তারপর ভাড়াও বেশি। অনলাইনে টিকিট কাটতে গেলে অনেক চাপ, অনেক চাপ ফিল করতে হয়। যেমন আপনার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে টিকিট শেষ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায় গতকাল বিকেল পর্যন্ত প্রচন্ড চাপ থাকলেও আজ অতিরিক্ত যাত্রীর চাপের সম্ভাবনা নেই। স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন সবাই। ঢাকা থেকে 70 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুরী স্টেশন থেকে যাতায়াত করে। আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে, ইঞ্জিনে, বাফারে ভ্রমণ না করে। এদিকে ঈদের আগের দিনেও প্রচুর ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই লম্বা লাইনে 2-3 ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। 1 ঘন্টা হয়ে যেত, অতিবাহিত হইল। এখন আইসা দিয়ে টিকিট বিক্রি বন্ধ। আগের যে টিকিটগুলো বিক্রি করা আছে এগুলোর জন্যই লোকজন দাঁড়ায় আছে, গাড়িতে উঠতে পারতেছে না। 2.5 ঘন্টা দাঁড়ায় টিকিট পাইছি, তারপরে 34 নম্বর গাড়ি। ডাবল ভাড়া দিলে আমরা উঠাই দিব, এরকম বলছিল। অনেক মানুষ 2 ঘন্টা আগে টিকিট কেটে এখনো দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছে না। যাত্রী চাপ থাকায় দেরি করে বাস ছাড়ার অভিযোগ রয়েছে। যদিও বাস মালিকরা বলছেন যানজটের কারণে সকালে ভোগান্তি হলেও এখন রাস্তার অবস্থা স্বস্তিজনক। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব, টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? নাবিলা, আসলে আপনজন ছাড়া ঈদ সেটি কিন্তু আসলে ঈদ হয় না। আর এই কারণেই একদম শেষ মুহূর্তে হলেও আপনজনের সঙ্গে ঈদ ভাগাভাগি করতে, ঈদের আনন্দ শেয়ার করতে একদম সকাল থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু লাইনে দাঁড়ানো রয়েছে অনেক যাত্রী। আমরা কিন্তু বলা যায় প্রায় 7টার পর এখানে উপস্থিত হয়েছে এবং তখন যেমনটা লম্বা লাইন দেখেছে এখনো যে তার অনেকটা হেরফের হয়েছে তা কিন্তু বলা যায় না। সেই সকাল থেকে এখন পর্যন্ত একই রকম যাত্রীর উপস্থিতি। সকালে আমরা যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে প্রায় 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে সেই কাঙ্ক্ষিত টিকিটটি পেয়েছে এবং তারপর তাদের যে অভিযোগ ছিল যে বাস ছাড়তে বেশ সময় লাগছে, অর্থাৎ কেউ বলেছে যে 2 ঘন্টা পর্যন্ত সময় প্রয়োজন হচ্ছে। আমরা এমনও কিছু অভিযোগ পেয়েছি যে সকাল 7টার সময় তিনি এসেছেন কিন্তু 12টার সময় তিনি বাসে উঠতে পেরেছেন, এমন চাপ রয়েছে। এবং এখানে কিছু
কাউন্টারের কথা বলা হয়েছে, সবগুলো নয়, তবে কিছু কাউন্টারে টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে এবং এমনকি বলা হয়েছে যে ভালো টিকিট দেবে এবং একটু আগে যে বাসটি যাবে সেই বাসে তুলে দেওয়া হবে, এই কথা বলে ডাবল ভাড়া নেওয়ারও অভিযোগ কিন্তু এখানে আমরা পেয়েছি। এবং এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে একদম শেষ প্রান্ত পর্যন্ত, এই মহাখালী বাস টার্মিনালের একদম শেষ থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ রয়েছে। এবং আমরা আরও যেমনটা জেনেছি যে এই জায়গাতে যেমনটা ভিড় রয়েছে এবং এখান থেকে যখন কিছুটা বাস সামনে এগোচ্ছে তারপর থেকেও এই দূরপাল্লার বাসে যাত্রাপথে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় বেশি প্রয়োজন হচ্ছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে শেষ, নাবিলা। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানালেন সহকর্মী বিপ্লব আহসান। বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কে সিরাজগঞ্জ অংশের চান্দাই কোনা পর্যন্ত 37 কিলোমিটার ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে 67 কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ রয়েছে। অন্যান্য মহাসড়কে কোনো চাপ না থাকলেও রয়েছে পরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশের চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন অনেকেই। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কের 67 কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ রয়েছে। গতকাল শেষ দফায় পোশাক তৈরি কারখানা ছুটি দেয় বিপুল সংখ্যক মানুষ ঘরে ফিরছেন ঈদ করতে। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের চাপ। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই বাসের ছাদ, ট্রাক বা পিকআপে করে বাড়ি ফিরছেন। অভিযোগ রয়েছে 3 গুণ বাড়তি ভাড়া নেয়ার। 15-20 মিনিটের দাঁড়া আছে, এখনো কোনো গাড়ি পাই নাই। যেতে আনন্দ, সবচেয়ে বড় আনন্দ, একটু কষ্ট হলেও যাইতে হবে। ভাড়া 1500 টাকা, 1200 টাকা, আর ট্রাকে যাচ্ছে 500 টাকায়, তাও রংপুর পর্যন্ত। মা বাবার সাথে ঈদ করবো, এটাই সবচাইতে বড় পাওয়া। এখানে যত বাধাই হোক, দিন শেষে আমরা বাসায় যাব। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের সংখ্যা কম থাকায় ফেরি দেরিতে ছাড়ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। সড়ক মহাসড়কের অবস্থা জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি ফারদিন ফেরদৌস। ফারদিন, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন কেমন দেখছেন? তবে গতকালকে মোটরসাইকেলের শেষ দিন ছিল ছুটির দিন, সেজন্য বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ যারা বাড়ি গিয়ে ঠিক করতেছেন তাদের পদচারণায় দুটো ছিল এই স্টেশনে। আজকের সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাতভর তো এখন এই মুহূর্তে কোথাও কোনো যানজট পরিস্থিতি নেই। আমরা আমাদের টাঙ্গাইল প্রতিনিধি এবং সিরাজগঞ্জ প্রতিনিধি কোথায় এখন পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। যমুনা যে বঙ্গবন্ধু যমুনা সেতু যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় টোল নেওয়ার সময় যে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকে সেখানে কিছুটা সময় ক্ষেপণের কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের পর্দার মোড় পর্যন্ত প্রায় 20 মিটার সকাল থেকে ছিল এবং দুপুর 12 নাগাদ সেই যানজট কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। তো আমি আপনাকে ধন্যবাদ। মহাসড়কে যানবাহন চলাচল পরিস্থিতি চন্দ্রা থেকে জানালেন গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস। পবিত্র ঈদ উল আজহা ঘিরে দেশের কোথাও কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে জাতীয় ঈদগাহ সহ দেশের সব বড় ঈদ জামায়াতে নিচ্ছিদ্র নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা এ তথ্য জানান।
সকালে প্রথমে ডিএমপি কমিশনার ও পরে র্যাবের মহাপরিচালক জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তারা জানান 5 স্তরে নিরাপত্তা থাকবে জাতীয় ঈদগাহে। এর বাইরে সারা দেশের সব বড় ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকবে। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা ঈদের নামাজ আদায় করবেন। এই ঈদগাহে জায় নামাজ ছাড়া কোনো কিছুই বহন করে আনা যাবে না। জাতীয় ঈদগাহ ময়দানের জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যাবে। বলেন, সেনাবাহিনী সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় আছেন এবং তারা নজরদারি করছেন। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের ব্যর্থতার দায় নেতাকর্মীদের উপর চাপাচ্ছেন। আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। এবার রাঁধুনি সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। শেষ দিনের কেনাবেচায় জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব মিলিয়ে 16টি হাটের বেশিরভাগে কোরবানির পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সারা দেশে মুহূর্তে কোরবানির পশু কিনবেন বলে অপেক্ষা করছিলেন তারা এখন হাটে ভিড় জমাচ্ছেন। তবে ক্রেতাদের দাবি, শেষ দিনে এসেও ব্যবসায়ীরা বেশি দাম হাঁকাচ্ছেন। হাটে পশুর সংখ্যা কমে যাওয়ায় বাড়তি দাম চাইছেন বলে জানান তারা। বড় আকারের বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে, এখন মাঝারি ও ছোট গরুর সংখ্যা হাটে বেশি। 70,000 থেকে 1 লাখ টাকার মধ্যে এসব গরু কিনতে পারছেন ক্রেতারা। দুপুরে কেনাবেচা কিছুটা কম হলেও বিকেল নাগাদ আবারও হাট জমজমাট হয়ে উঠবে বলে আশা বিক্রেতাদের। দর্শক, উত্তরা দিয়াবাড়ি থেকে কোরবানির পশুর হাটের সবশেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, পশুর দাম কেমন এবং ক্রেতারা কি বলছেন? নাবিলা, পশুর দাম কিন্তু গতকালের তুলনায় আজ বেড়ে গিয়েছে, কিছুটা হলেও বেড়েছে। আমার পেছনে যে পশুগুলো দেখা গেছে, এই প্রতিটি পশুতেই 5, 10 থেকে 15,000 টাকা পর্যন্ত পশুর দাম বেড়েছে, এমনটাই জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা ক্রেতা তারা। আমি এদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এর একটি কারণ হলো যে পশুর সংখ্যা কিন্তু এরই মধ্যে বেশ কমে গিয়েছে। এই উত্তরার যে এই হাটটিতে, উদ্দিয়াবাড়ি এই হাটটিতে যে পশ্চিম পাশে যে বিশাল একটি হাট ছিল, সেখানকার পশু এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। পূর্ব পারে কিছু হাটের একটি অংশ রয়েছে, সেখানে অল্প কিছু পশু রয়েছে। আর এই পশুর সংখ্যা কমে যাওয়ার কারণেই কিন্তু দাম বেশি, এমনটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। গতকাল যেটি 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, সেটি 1,20,000, 1,10,000 টাকা এরকম দামে আজ বিক্রি হচ্ছে। দুপুরের এই সময়টিতে কিন্তু কিছুটা মানুষের উপস্থিতি কম, ক্রেতার উপস্থিতি কম রয়েছে। তবে বিকেল নাগাদ এবং রাত নাগাদ কিন্তু এখানে যারা ক্রেতার উপস্থিতি আবার বাড়বে এবং আবারও জমজমাট হয়ে যাবে এই হাট, এমনটাই মনে করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। এই মুহূর্তে যারা হাটে আসছেন তারা হলো যারা রাজধানীতে আসলে কোরবানির পশু রাখা এবং লালন পালন করা বেশ সমস্যা, ঠিক এই কারণেই শেষ মুহূর্তে অনেকেই আসছেন এবং আসবেন, এসে তাদের পছন্দের পশুটি কিনছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে। তানভীর, আপনাকে ধন্যবাদ।
দিয়াবাড়ি থেকে কোরবানি পশুর হাটের খবর জানালেন সহকর্মী হাসনান তানভীর। অন্য প্রসঙ্গ, জুম সহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ের কৃষকরা। মূলত আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা এবং নানা প্রতিকূলতার কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক পরিবারই কৃষি ছেড়ে অন্য পেশায় যাওয়ার চেষ্টা করছেন। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরু হওয়ায় পাহাড়ের বুকে চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। সময়ের পরিক্রমায় কঠিন পাহাড় ভরে উঠবে ফল ফসলে। তবে সমস্যা হচ্ছে চাষবাসযোগ্য এমন কৃষি জমির পরিমাণ কমছে পাহাড়ে। একই স্থানে বছর বছর ফসল উৎপাদনে কমেছে জমির উর্বরতাও। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। কৃষি অফিস থেকে আমাদেরকে বিনামূল্যে সার দেয়। এই মেশিন স্প্রে কোন সময় কি করতে হবে ওগুলো সব কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। আমরা জমির ভিতরে আদা চাষ করি, হলুদ চাষ করি, পেঁপে চাষ করি, আরও অনেক ধরনের ফল চাষ করে থাকি। যেমন ধরো মিশ্র ফল বাগান করলেও এখানে আমাদের গ্রামে যোগাযোগ একটু বাজারে নিয়ে যাইতে খুব কষ্টকর। আমরা পাইকারি হিসেবে এখানে বিক্রি করতে হয়। সেই সাথে ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়েও অসন্তোষ আছে জুম চাষিদের মাঝে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্য পরিবহন নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাদের। ফলে জুম চাষেই আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, না বিভিন্ন সার দিতে মাটি সার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বেশি করে দিতে হয়। আগে তো অল্প করলে ফসল বেশি হয়, এখন মাটির সার নাই, এই জন্য আর কি মাটিতে অনেক সার দিতে হয়। এমন অবস্থার উত্তরণে চাষ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পার্বত্য এলাকার জন্য জুমের উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সাথে মাটির ক্ষয়রোধের মতো সমস্যা এড়াতে ফল বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। জুম চাষ করলে মূলত মাটির ক্ষয়টা ত্বরান্বিত হয়। এই কারণে আমরা চাষিদেরকে মোটিভেট করতে চেষ্টা করতেছি যাতে জুম চাষটা তারা না করে, করলেও সেখানে যাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হয়। পাহাড়ি কৃষকদেরকে নিয়মিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া ভর্তুকির মাধ্যমে তাদেরকে সার, বীজ এগুলো দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে চাষিদের বিনামূল্যে বিভিন্ন বীজ, সার ও আধুনিক নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে কৃষকদের আগ্রহী করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী থেকে রেলপথে কম হলেও সড়ক পথে চাপ বেশি। মহাসড়কের কোন কোন পয়েন্টে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। শেষ দিনে জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোর বেশিরভাগ পশু বিক্রি শেষ। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সেন্ট মার্টিনস নিয়ে বিএনপি নেতা ফখরুলের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর, বলেছেন ওবায়দুল কাদের। গুজব না ছড়ানোর অনুরোধ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।